সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবর নিয়ে গ্রিন টিভির বিশেষ আয়োজন মুক্তবাজারে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি অন্তরা সরকার অর্থী। প্রকল্প বাস্তবায়নে আরও বেশি সাশ্রয়ী হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় রোববার তিনি এই নির্দেশনা দেন। সভায় 17টি প্রকল্পের মধ্যে 15টি প্রকল্প পাশ হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভা অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে। সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। সভায় 17টি প্রকল্প উপস্থাপন করা হলে 15টি প্রকল্প নিয়ে আলোচনা হয়। এর মধ্যে কিছু প্রকল্পে শর্ত জুড়ে দেওয়া হয়। সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, এর আগে যেসব প্রকল্প নেওয়া হয়েছিল সেগুলো পর্যালোচনা করা হবে। 17টি প্রকল্প টেবিলে উত্থাপিত হয়েছিল, 15টি নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে 6টি নতুন প্রকল্প আছে, 17টির মধ্যে 7টি বললাম যে সংশোধিত এবং 4টি মেয়াদ বৃদ্ধি। তো 15টি প্রকল্পের অধিকাংশই পাশ হয়েছে, কিন্তু শর্ত সাপেক্ষ কিছু বিষয় আছে, কিছু তদন্তের বিষয় আছে। পরিকল্পনা প্রতিমন্ত্রী আরও জানান, প্রকল্পের ব্যয়ের দিক দিয়ে আরও বেশি স্বচ্ছতা ও সাশ্রয়ী হওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যেগুলো চলমান প্রকল্প এবং যেসব প্রকল্প প্রস্তাবিত হয়েছে বিগত সময়গুলোতে, সেই সব প্রকল্পগুলোকে আমাদের রিভিউ করতে হবে। তো আমরা যথাসম্ভব রিভিউ করার চেষ্টা করছি। অনেকগুলো প্রকল্প এমন অবস্থায় চলে এসছে যে সেগুলোর হয়তো প্রয়োজন মেয়াদ বৃদ্ধি অথবা কিছুটা ব্যয় বৃদ্ধি করে সেগুলোকে পাশ করা, সেই সব বিষয়গুলো যথাসম্ভব ভাবা হচ্ছে। কিন্তু মূলত আসলে যথাসম্ভব রিভিউ করেই একে একে আমরা একনেক প্রকল্প বৈঠকে হাজির করার চেষ্টা। বর্তমান সরকার যে নির্বাচনী ইশতেহার দিয়েছে তার সঙ্গে প্রকল্পগুলো সামঞ্জস্যপূর্ণ কিনা তা পরীক্ষা করার জন্য বলেছেন প্রধানমন্ত্রী। পাবনার ঈশ্বরদীতে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লিতে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম স্থাপনের মধ্য দিয়ে বিশ্বের 33তম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের খাতায় নাম লেখালো বাংলাদেশ। কর্তৃপক্ষ বলছে, এটি দেশের কার্বনমুক্ত বিদ্যুৎ উৎপাদনের পথে এক ঐতিহাসিক মাইল ফলক হিসেবে বিবেচিত হচ্ছে। প্রকল্পটি থেকে আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে 300 মেগাওয়াট বিদ্যুৎ মিলবে বলেও জানান বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। কড়া নিরাপত্তায় মঙ্গলবার বিকেলে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিতে পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়ামের ব্যবহার শুরু হয়। এর মধ্য দিয়ে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বিশ্বের 33তম দেশের খাতায় নাম লেখালো বাংলাদেশ। চুল্লিতে বসানো ইউরেনিয়াম জ্বালানি থেকে তৈরি হবে তাপ। সেই তাপে পানি থেকে বাষ্প তৈরি হয়ে টারবাইন ঘুরবে, আর সেখান থেকে উৎপন্ন হবে বিদ্যুৎ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বলছে, বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে এটি চূড়ান্ত ধাপ। ধাপে ধাপে পরীক্ষামূলকভাবে বিদ্যুতের উৎপাদন শুরু হবে। আগামী আগস্টে জাতীয় গ্রিডে 300 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। জ্বালানি প্রবেশ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। বক্তব্যে তিনি বলেন, এই কেন্দ্রের বিদ্যুৎ শুধু পাবনা নয়, দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। সর্বোচ্চ নিরাপত্তা, নির্ভরযোগ্যতা এবং দক্ষতার সমন্বয়ে এই কেন্দ্র বাংলাদেশের জ্বালানি খাতে নতুন আলোচনা শেষে অতিথিরা স্বয়ংক্রিয় সুইচ টিপে জ্বালানি লোডিং উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ উপস্থিত ছিলেন। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির অভিযোগ উঠেছে পটুয়াখালীর রাঙাবালী উপজেলায়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালক সহ সাধারণ ভোক্তারা। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এই অনিয়ম চললেও প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। এদিকে প্রশাসন বলছে, সুনির্দিষ্ট তথ্য পেলে যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রাঙাবালী উপজেলার বিভিন্ন এলাকায় পেট্রোল সংকটের অজুহাত দেখিয়ে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ নিয়ম চললেও প্রশাসনের তদারকি নেই বললেই চলে। স্থানীয়দের দাবি, নির্ধারিত দামের তুলনায় প্রতি লিটারে 200 থেকে 220 টাকা আদায় করা হচ্ছে। বিশেষ করে দূরবর্তী দ্বীপাঞ্চলে এই সমস্যা আরও প্রকট। দোকানদার সিন্ডিকেট করে এরা কম দামে আমাদের দিচ্ছে না। আমাদের 200 থেকে 220 টাকা কেনা হইতেছে। সংসার চালাইতে হইবে, আমাদের বাল বাচ্চা নিয়ে খাইতে হইবে,
কিন্তু আমরা তো মনে করেন যে নিরুপায় হয়ে আমরা 220 টাকা বা 10 টাকা কিনতেছি। তাদের দাবি দ্রুত অভিযান পরিচালনা করা হোক। কিন্তু প্রশাসন হেরা কোনো ভূমিকা নেয় না। হ্যাঁ, যার যার মধ্যে তেল বেচতে আছে। যে অবস্থায় আমরা এখন দেখতেছি তাতে সরকারের জিজ্ঞেস করা উচিত দোকানদারের কাছে যে ভাই আমরা কত দাম করলে পরে তোমাদের সুবিধা হয়। এদিকে দোকান মালিক বলছে পাইকারি দোকান থেকে বেশি দামে পেট্রোল কিনতে হচ্ছে, তাই বিক্রিও করছেন বেশি দামেই। ডিপু আমাদেরকে তেল দেয় না, ডিপুর থেকে তেল না ছাড়ানোর কারণে টোটাল তেলগুলো বিভিন্ন দালালের মাধ্যমে আমাদের কিনে আনতে হয়। 2-4 আমরা যাই পাই, যার ফলে দাম অটোমেটিকলি বাইরে যায়। সরকারি নির্ধারিত তৈল না পাওয়ার কারণে বা আমরা বাদ করে কিছু তৈল বিক্রি করছি। প্রশাসন বলছে বিষয়টি তাদের নজরে এসেছে। সুনির্দিষ্ট তথ্য পেলে সংশ্লিষ্ট বিক্রেতার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। যারা অধিক দামে ফুয়েল বিক্রি করছে সেই সংবাদ পেয়ে আমরা আমাদের থানা টিম এবং উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ সমন্বিত অভিযান করে সেটা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পেনাল্টি করা হয়েছে। এই ধরনের সিন্ডিকেট যারা করে থাকে তাদের বিরুদ্ধে আমরা 0 টলারেন্স। স্থানীয়দের দাবি শুধু আশ্বাস নয়, নিয়মিত অভিযান ও কঠোর নজরদারির মাধ্যমে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি বন্ধ করতে হবে। এখন দেখার বিষয় প্রশাসনের উদ্যোগে সাধারণ মানুষ কতটা স্বস্তি পায়। জ্বালানি তেলের সংকট ও মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছেন রাজবাড়ীর পাট চাষিরা। এতে উৎপাদন খরচ বাড়লেও পরবর্তীতে পাটের ন্যায্য মূল্য মিলবে কিনা এমন দোটানায় ভুগছেন তারা। জ্বালানি মূল্যবৃদ্ধিতে কৃষকের উপর চাপ বাড়বে বলে মনে করে কৃষি বিভাগও। পদ্মাপাড়ের জেলা রাজবাড়ী, সদর, গোয়ালন্দ সহ বিভিন্ন উপজেলায় শুরু হয়েছে পাটের আবাদ। তবে শুরুতে জ্বালানি সংকট দেখা দেয়ায় দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। পাম্পে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ডিজেল সংগ্রহ করতে হচ্ছে তাদের। এর সঙ্গে ঘন ঘন লোডশেডিংয়ে সেচ কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। কারেন্টের অভাবে মানে মেশিন বন্ধ করে রাখছি, তেল পাইতেছি না, সেচ দিতে পারতেছি না। আমরা ধরেন কষ্ট করি, পাট বুনছি, তেল পাই না, তেল পাইতেছি না, সেচ দেন না গিয়া। ডিজেলের দাম প্রতি লিটারে 15 টাকা বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বাড়বে। সে তুলনায় পরবর্তীতে বাজার মূল্য কেমন মিলবে সেটি ভাবাচ্ছে তাদের। পাটের বেশি পানি দিতে পারতেছি না, জ্বালাইতে পারতেছি না, বিচিগুলো শুকাইছে। সারাদিন লাগে 1 লিটার তেলের জন্য। ডিজেলের দাম বাড়ায় কৃষি বিভাগও চিন্তিত। তবে এটি উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণে বাধা হবে না বলে মনে করেন কৃষি কর্মকর্তা। আমরা মাঠ পরিদর্শন করে যারা দেখেছি, কৃষকরা পাটের কিছু জায়গায় বপন এবং অন্যান্য জায়গায় যারা আগে বুনেছিল সেখানে পাট গাছের তারা পরিচর্যায় ব্যস্ত আছেন। এই মুহূর্তে পাটের তেমন রোগবালাই দেখা যাচ্ছে না এবং কিছু কিছু জায়গাতে পাটের সেচের একটু ঘাটতি ছিল এবং বৃষ্টি হওয়ার কারণে সেখানে পাটের মানে সেচের কাজ কাভার হয়েছে। আর যদি খরা থাকে তো সে সমস্ত পাট জমিতে আমরা কৃষকদেরকে সেচ দেওয়ার পরামর্শ দিয়ে যাচ্ছি। কৃষি প্রধান বাংলাদেশের মূল মন্ত্র হচ্ছে কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারকে আগেভাগেই কার্যকর সিদ্ধান্ত নেয়ার দাবি জানিয়েছেন কৃষক সমাজ। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। সেই পর্যন্ত গ্রিন টেলিভিশনের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত মুক্তবাজারে। যশোরে প্রায় 2 কোটি টাকার স্বর্ণ ও বিদেশি মুদ্রাসহ ওয়াজিদ আলী নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। বুধবার যশোর নড়াইল মহাসড়কের তারাগঞ্জ এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একজন ভারতীয় নাগরিককে 900 গ্রাম গোল পেস্ট সহ উদ্ধার করে। উক্ত ভারতীয় নাগরিকের কাছ থেকে গোল পেস্ট ছাড়াও বেশ কিছু বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়। বাংলাদেশ জুয়েলারি সমিতির দ্বারা নিরীক্ষণের মাধ্যমে খাঁটি সোনা বলে আমরা নিশ্চিত হই। বৈদেশিক মুদ্রা ও এই স্বর্ণের বর্তমান বাজার মূল্য 1,93,42,011 টাকা। দেশের বন্ধ সব পাটকল দ্রুত সচল করা হবে বলে জানিয়েছেন পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার সচিবালয়ে বন্ধ পাটকল ইজারা সংক্রান্ত বিষয়ে স্টেক হোল্ডারদের সাথে বৈঠক শেষে তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে আরও 6টি পাটকল বেসরকারি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। বন্ধ কারখানা সচল হলে বৈদেশিক মুদ্রা উপার্জনের পাশাপাশি হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে বলেও জানান পাটমন্ত্রী। ইনশাল্লাহ পাট এবং বস্ত্রকলের অধীনে যে কয়টি মিল আছে অদূর ভবিষ্যতে সবগুলি মিল আপনারা কোনোটি এই খাতে কোনোটি ভিন্ন খাতের বিনিয়োগে চালু অবস্থায় দেখবেন, হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি হতে দেখবেন এবং মূল্যবান বৈদেশিক মুদ্রা এবং অনেকগুলি
ইম্পোর্ট সাবস্টিটিউট ইন্ডাস্ট্রি এই খাতে প্রতিষ্ঠিত হবে। আগামী দিন সেই পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এবছর বোরো মৌসুমে এখনও সরকারিভাবে ধানের মূল্য নির্ধারণ না হওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। বাজারে কম দামে ধান বিক্রি করতে বাধ্য হওয়ায় লোকসানের শঙ্কা বাড়ছে। নেত্রকোনা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বোরো মৌসুমে ধান কাটা শুরু হলেও এখনও সরকার নির্ধারিত সংগ্রহ মূল্য ঘোষণা করা হয়নি। ফলে কৃষকরা পড়েছেন চরম অনিশ্চয়তায়। বর্তমানে কৃষকরা প্রতিমণ ধান ৮০০ থেকে ৮৫০ টাকা বিক্রি করছেন, যা তাদের উৎপাদন খরচের তুলনায় অনেক কম। কৃষকদের অভিযোগ, এবছর সার, জ্বালানি তেল এবং শ্রমিক খরচ বেড়ে যাওয়ায় ধান উৎপাদনে খরচ প্রায় দ্বিগুণ হয়েছে। কৃষকরা বলছেন, শ্রমিক সংকট ও বাড়তি মজুরির কারণে ধান কাটতে হিমশিম খেতে হচ্ছে। এর মধ্যে বাজারে ৪৫ কেজি ধানকে ১ মণ হিসেবে ধরা হচ্ছে, যা কৃষকদের জন্য আরো বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। সারের দর বাড়ছে, অনেক ৮০০ টাকা মণ ধান, মানে আমরা কিভাবে পোষাইয়াম? আমরা ধান কাটার আমরা ধান লাগে ১০০০ টাকা, এরপরে ধানের দর কম, ধানের দর তো আমরা ১২০০-১৩০০ টাকা দর দিত, আমরা পোষাইতো। এদিকে সচেতন মহল বলছে, দ্রুত মূল্য নির্ধারণ না হলে কৃষকরা আরো বড় ক্ষতির মুখে পড়বেন। খাদ্য অধিদপ্তর কর্তৃক যারা নিয়ন্ত্রিত হয়, এদের একটা বড় সিন্ডিকেট কাজ করে আসলে এই মূল্যটা যেন কৃষকরা সঠিকভাবে না পায়। আমার মনে হয় সরকারের এই দিকে একটু নজর দেওয়া উচিত। তাদেরকে অল্প দামে যারা খরিয়া আছে তাদের কাছে ধান বিক্রি করতে হচ্ছে। সব দিক থেকেই এই বৈশাখটা কৃষকদের বিষাদে পরিণত হয়েছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে মূল্য নির্ধারণ করে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ শুরু করা হবে। সরকারিভাবে এখন পর্যন্ত ধান ক্রয়ের কোনো সিদ্ধান্ত হয়নি, দরও নির্ধারণ হয়নি। আশা করছি খুব তাড়াতাড়ি সরকারিভাবে ধান ক্রয়ের সিদ্ধান্ত হবে এবং সরকারিভাবে ধান ক্রয়ের সিদ্ধান্ত হওয়া মাত্রই আমরা খাদ্য গোদামে ধান ক্রয় শুরু করব। কৃষকদের স্বস্তি ফেরাতে দ্রুত ধানের মূল্য নির্ধারণ ও সরাসরি সরকারি সংগ্রহ কার্যক্রম শুরুর দাবি কৃষকদের। নেত্রকোনার হাওর অঞ্চলের মানুষ যখন কাজের সন্ধানে শহরমুখী হচ্ছেন, তখন মদন উপজেলার কুটুরিকোনা গ্রামের এক যুবকের উদ্যোগে হাওর পাড়ের মানুষকে নতুন আশার আলো দেখাচ্ছে। হেরিকেনের আলোয় তুষ পদ্ধতিতে হাঁসের বাচ্চা ফোটানোর সনাতনী পদ্ধতি বা দেশীয় ইনকিউবেটর প্রযুক্তি গ্রামীণ অর্থনীতিতে বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি সহ নেত্রকোনায় হাওর অঞ্চলের ৫টি উপজেলায় রয়েছে ৫ শতাধিক গ্রাম। বর্ষায় ৬ মাস হাওর পাড়ের মানুষের হাতে তেমন কোনো কাজ থাকে না। আগাম বন্যা, খরায় কৃষিখাত আর বালিতে ভরাট হয়ে নদী, খাল, বিলের দুর্দশায় বিপর্যস্ত সেখানকার অর্থনীতি। দুর্দশা কাটাতে কুটুরিকোনা গ্রামের ইদ্দিস মিয়া ১৯৯০ সালে হাঁসের বাচ্চা ফোটানোর খামার গড়ে তোলেন। তাকে দেখে গ্রামটিতে একের পর এক খামার গড়ে লাভবান হচ্ছেন উদ্যোক্তারা। ২০০ হারগেন পদ্ধতিতে বাচ্চা ফুটিয়ে কর্মসংস্থান সৃষ্টি করেছে। হাঁসের খামার করে ওইখানকার অনেকেই স্বাবলম্বী হয়েছে। উদ্যোক্তা ইদ্দিস মিয়ার ছেলে আমিনুল জানান, ১২,০০০ টাকা পুঁজি নিয়ে তার বাবা খামার শুরু করেছিলেন। বর্তমানে তার খামারে মাসে ৩ থেকে ৪ লাখ টাকা লাভ হয়। আমার এখানে কাজ করতেছে ১০ থেকে ১৫ জন কর্মচারী। ভালো একটু প্রফিট পাচ্ছি। আমরা সব কর্মচারী, আমার টোটাল ম্যানেজমেন্ট খরচ বাদ দিয়ে আমার প্রতি মাসে ৩ থেকে ৪ লক্ষ টাকা প্রফিট থাকে। সনাতনী পদ্ধতিতে ডিম ফুটানোর ফলে মৃত্যুর হার এবং রোগে আক্রান্ত কম হওয়ায় দেশ জুড়ে এই হাঁসের বাচ্চার চাহিদাও বেশি। তুষ এবং হারিকেন পদ্ধতিতে এখানে বাচ্চা উৎপাদন করি। আমরা ডিমটা আনার পরে আমরা রোদে শুকাই, একটু শুকানোর পরে হালকা একটু তাপ তুলি। তাপ তোলার পরে এটা ১ ঘন্টা পরে আমরা চুঙ্গা টানি। সারা বছর নিয়ে বেচা কিনা করি, খামারে নিয়ে আমরা ইনশাআল্লাহ লাভবান হই। খামারিদের ব্যবসায় উন্নয়নে সরকারি সহযোগিতা আরো বাড়ানো হবে বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। হাঁসের বাচ্চা উৎপাদনের সাথে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের পাশাপাশি জেলা প্রাণী সম্পদ সার্বিক সহযোগিতা প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আরো যাতে উৎপাদন বৃদ্ধি পায় সে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সরকারি সহায়তা পেলে জাতীয় অর্থনীতিতে এই শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা সংশ্লিষ্টদের। কুষ্টিয়ায় জ্বালানি তেলের সংকটে বন্ধের পথে মোটরসাইকেলের ওয়ার্কশপ। এতে পরিবার ও দোকান ভাড়া নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে শত শত মেকানিক। যেখানে দিনভর যান্ত্রিক ব্যস্ততা থাকত, সেখানে এখন কাজ না থাকায় আয়ের পথ প্রায় বন্ধ। কুষ্টিয়া শহরের মোটরসাইকেল গ্যারেজগুলোর চিরচেনা রূপ এখন বদলে গেছে। সকাল থেকে রাত পর্যন্ত যে গ্যারেজগুলোতে হাতুড়ি রেঞ্চের শব্দে কান পাতা দায় হতো, সেখানে এখন ভর করছে শুনশান নীরবতা। চলমান জ্বালানি তেল সংকটে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে এই পেশার সাথে সংশ্লিষ্ট মেকানিকদের উপর।
বাইকাররা বলছেন পেট্রোল ও অকটেনের তীব্র সংকটে পাম্পে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ফলে প্রয়োজন ছাড়া কেউ আর শখের বাইকটি নিয়ে রাস্তায় বের হচ্ছেন না। রাস্তায় বাইক কম চলায় কমে গেছে বাইকের মেরামতো। 15 দিন পরে প্রায় গাড়ি বের করলাম। তেলের সংকট ছিল, গতকালকের সিরিয়াল ধরে 300 টাকা তেল পেয়েছি। সংকটের কারণে গাড়ি চালাইতে পারছি না। 10 দিন পরে সিরিয়ালে দাঁড়িয়ে 200-300 টাকা তেল নিয়ে গাড়ি বের করছি, গাড়িতে সমস্যা হয়ে আছে। 3 ঘন্টা 4 ঘন্টা লাইনে যারা তেল নিতে যাচ্ছে, অফিস টাইম করবে কখন, কাজ করাবে কখন? গ্যারেজ মালিক ও মেকানিকদের দাবি, গত 1 মাসে তাদের কাজের পরিমাণ কমেছে প্রায় 50%-র চেয়ে বেশি। দিন শেষে হাতে টাকা না থাকায় সংসার চালানো এখন দায় হয়ে পড়েছে। সেই সাথে দোকান ভাড়া আর কর্মচারীদের বেতন মেটাতে হিমশিম খাচ্ছে মালিকরা। বৈশ্বিক যে জ্বালানির ঝামেলাটা হয়েছে, এই কারণে আমাদের প্রায় 20-30% কাজ কমে গেছে। সবার গ্যারেজের অবস্থা খুব খারাপ, করুণ অবস্থায় সবাই চলছে। এভাবে চলতে থাকলে পারে আমাদের অবস্থা খুব করুণ হয়ে যাবে। তেলের অভাবে আমি কাজ কাম করতেছে, তেল না থাকলে আমার কাজ কাম করবো কেমনে? তো এখন এই তেলের সংকটের কারণে গাড়ি তো একেবারেই আসছে না, কাজও অনেক কম। কুষ্টিয়ায় রয়েছে ছোট বড় মিলিয়ে প্রায় সহস্রাধিক মোটরসাইকেলের গ্যারেজ। এর সাথে কয়েক হাজার মানুষের কর্মসংস্থানও। দ্রুত এই জ্বালানি সংকট নিরসনে সরকারের কার্যকর পদক্ষেপের দাবি তাদের। দর্শক, গ্রিন টেলিভিশনের সাপ্তাহিক অনুষ্ঠান মুক্তবাজারে আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে ফিরে আসব ব্যবসা বাণিজ্যের আরও খবর নিয়ে। আর সে পর্যন্ত গ্রিন টিভি নিউজ ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। শুভরাত্রি।